हाई स्टूडेंट्स आमी दीपान्विता मैडम आज के आलोचना करब क्लास 12 अर्थात थार्ड सेमिस्टारे जे यूनिट 2 अर्थात द्वितीय अध्यायेर चतुर्थ पर्व। प्रथम अध्यायते छिलो वेगनार्स तत्व, सेटा एकटाई छिलो 6 घंटार क्लास। एर परे बहिर्जात प्रक्रिया द्वितीय अध्याये, सेखान थेके आमि बहिर्जात प्रक्रिया एकटा इंट्रोडक्शन क्लास करेछि। तारपरे छिलो पुंजित क्षयेर क्लास, तारपरे छिलो हिमबाहेर काज, आजके कास्ट टोपोग्राफी। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি, আবারও বলছি, আমি যেহেতু তোমাদের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে শুধু আলোচনা নয় সঙ্গে নোটসটাও দিয়ে দিচ্ছি, এবং একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সমস্ত ধরনের এমসিকিউ অর্থাৎ যে 9টা ধরনের এমসিকিউ হয় পুরোটা আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে দেখব কার্স্ট টোপোগ্রাফি, একদম তার অবস্থান পৃথিবীর কোথায় কোথায়, কার্স্ট অঞ্চলে কী কী ভূমিরূপ গঠিত হয়, সেই কার্স্ট অঞ্চলের উপর মানব জীবনের প্রভাব। আমি শুরু করছি। যুগোস্লাভিয়ায় আড্রিয়াটিক সাগরের পূর্ব তীরে দিনারিক আল্পস পার্বত্য অঞ্চলে চুনাপাথর গঠিত ক্রাস মালভূমির নাম থেকে কার্স্ট কথাটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। কার্স্ট একটি জার্মান শব্দ যার অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র, বেয়ার স্টোন গ্রাউন্ড। ইতালিতে আবার এটি কার্সো নামে পরিচিত। কার্স্ট ভূমিরূপ বলতে চুনাপাথরযুক্ত ভূমিরূপকেই বোঝায়। মূলত চুনাপাথর CaCO3, ডলোমাইট CaMgCO3 এর হোল2 ইত্যাদি কার্বনেট জাতীয় দ্রাব্য শিলাগঠিত অঞ্চলে ভূপৃষ্ঠীয় ও উপপৃষ্ঠীয় শিলাসমূহের জলের দ্রবণ ক্রিয়ায় দ্রবীভূত হয়ে যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গড়ে তোলে তাকে কার্স্ট ভূমিরূপ বলা হয়। আমি বলে যাচ্ছি, তোমরা স্ক্রিনের মধ্যে পুরো নোটসটা পাচ্ছ, অবশ্যই পারলে লিখে নেও। এটা ইন্ট্রোডাকশনটা না লিখো, অন্তত পক্ষে মেন যে লাইনগুলো, মেন যে গুরুত্বপূর্ণ কথা, কারণ এমসিকিউ সলভ করতে সত্যি কথা বলতে এখানে তোমাদেরকে সংজ্ঞা মুখস্থ করতে হচ্ছে না ঠিকই, কিন্তু ব্যাপারটা জানতে হবে। টোটালি ব্যাপারটা না জানলে, না বুঝলে এমসিকিউ যেমন সহজ, ভুল করাটাও ততটাই সহজ। ফলে যাতে ভুল না হয়, তোমরা জিনিসগুলো অন্ততপক্ষে এই ক্লাসগুলো যদি বারে বারে শুনতে থাকো, টার্মগুলো দেখতে থাকো, তাহলে একটার সঙ্গে আরেকটা গুলিয়ে ফেলবে না। কারণ যে সমস্ত এমসিকিউ এর ধরনগুলো থাকে তাতে গুলিয়ে ফেলারই সম্ভাবনা বেশি। সত্য মিথ্যা তোমাদের আগে করে এসছো টেনে, এখন সত্য মিথ্যার মধ্যে আবার দুটো বাক্য দিয়ে এটা সত্য এটা মিথ্যা, দুটোই মিথ্যা, বা 3টে বাক্য দিয়ে একটা সত্য দুটো মিথ্যা, এরকম করে আবার 4টে অপশন থাকবে। তাই সমগ্র ব্যাপারটাকে খুব ভালোভাবে না জানলে, যেহেতু তোমাদের মুখস্থ করতে হচ্ছে না, তোমরা ব্যাপারটা জানো ভালো করে। আচ্ছা, এখানে এটা আমি বললাম যে যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে তোলে তাকে বলা হয় কার্স্ট ভূমিরূপ। ভূবিজ্ঞানী জেনিন্সের মতে কার্স্ট ভূমিরূপ বলতে ভূমিরূপ ও জলনির্গম প্রণালীর সুস্পষ্ট বৈশিষ্ট্য সহ এমন একটি বিশিষ্ট ভূখণ্ডকে বোঝায় যা মূলত শিলার উচ্চ দ্রাব্যতার কারণে প্রাকৃতিক জলপ্রবাহ দ্বারা সৃষ্টি হয়। কার্স্ট অঞ্চলে চুনাপাথর ও ডলোমাইট ছাড়াও জিপসাম, রক সল্ট, হ্যালাইট, অ্যানহাইড্রাইট ইত্যাদি খনিজ সমৃদ্ধ শিলার উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই দিক থেকে ভূবিজ্ঞানীরা কার্স্ট অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছেন: চুনাপাথর ও ডলোমাইট গঠিত প্রকৃত কার্স্ট অঞ্চল এবং অ্যানহাইড্রাইট জিপসাম খনিজ সমৃদ্ধ শিলা গঠিত এভাপোরাইট কার্স্ট অঞ্চল। তাহলে একটা কার্স্ট অঞ্চল হচ্ছে প্রকৃত কার্স্ট অঞ্চল, যেটা চুনাপাথর ডলোমাইট দ্বারা গঠিত, আর যেটা অ্যানহাইড্রাইট জিপসাম খনিজ সমৃদ্ধ সেটা হচ্ছে এভাপোরাইট কার্স্ট অঞ্চল। পৃথিবীর মোট স্থলভাগের মাত্র 10%, মোট যে স্থলভাগ আছে তার আবার 10% হচ্ছে কার্স্ট অঞ্চল। আমরা এবার দেখে নেব পৃথিবীতে কার্স্ট অঞ্চলের অবস্থান কোথায় কোথায় দেখা যায়। এটা একটু নামিয়ে দিই। কার্স্ট অঞ্চলের অবস্থান ইউরোপের স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মন্টিনিগ্রো বিশ্বের বৃহত্তম কার্স্ট অঞ্চল। তাহলে এই যে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, তারপরে বসনিয়া হার্জেগোভিনা, আর এখানে মন্টেনিগ্রো, এটা ইউরোপের, এটা যে বিশ্বের বৃহত্তম কার্স্ট অঞ্চল। ফ্রান্সের দক্ষিণ মধ্য অঞ্চল বা কোসেস, যুক্তরাজ্যের ইয়র্কশায়ার, ডার্বিশায়ার, মেন্ডিপ পর্বত, চেক, পশ্চিম আয়ারল্যান্ডের বারেন কার্স্ট অঞ্চল, স্পেনের আন্দালুসিয়া, মধ্য ইউরোপের কার্পেথিয়ান উপত্যকা, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া,
উত্তর আমেরিকার কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো, কেন্টাকি, ইন্ডিয়ানা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া। দক্ষিণ পূর্ব মেক্সিকোর ইউকাটান, তাবাস্কো। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের পশ্চিম কিউবা, জামাইকার ককপিট, উত্তর পুয়ের্তো রিকো। ওশেনিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যে বিস্তৃত নাল্লার বোর সমভূমির শুষ্ক কার্স্ট মালভূমি অঞ্চল। এছাড়া মধ্য নিউগিনি, দক্ষিণ পশ্চিম সেলিবিস। এগুলো স্ক্রিনে একটু দেখে রাখো অঞ্চলগুলো কোথায় কোথায়। তবে এই এশিয়ার অংশটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এশিয়ার কোথায় কোথায় কার্স্ট ভূমিরূপ দেখা যায়? দক্ষিণ চীনের গুয়াংসি প্রদেশের গুইলিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলার ভীমবেটকা গুহা খুব বিখ্যাত। সাতপুরা পর্বতে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের নিকট অনন্তগিরি পাহাড়ের বোরা গুহালু। আমি নিজে গিয়ে দেখে এসেছি, সত্যিই চমৎকার। আমি এর মধ্যে অনেক জায়গায় কেভ দেখেছি, ভারতেই বিভিন্ন জায়গায়, থাইল্যান্ডে গিয়ে দেখেছি, মালয়েশিয়ায় গিয়ে দেখেছি, মালয়েশিয়ায় বাটু কেভ দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে অন্ধ্রপ্রদেশের বোরা গুহালুর কাছে কেউ নেই। বাটু কেভটা একটা পাহাড়ের উপরে, আর অন্ধ্রপ্রদেশের বোরা গুহালু পাহাড়, মানে বিশাখাপত্তনম থেকে বেশ খানিকটা যেতে হয় ট্রেনে করে, এবং ট্রেনে বেশ কয়েকটা পাহাড় পেরোনো, মানে ওই পাহাড়গুলো আবার অতিক্রম করা হচ্ছে প্রায় 40টা মতো টানেলের মধ্য দিয়ে। এই বোরা গুহালু, বোরা কেভস উত্তরাখণ্ডের কুমায়ুন পার্বত্য অঞ্চলে পাতাল ভুবনেশ্বর গুহা, সহস্রধারা, রবার্টস কেভ, তপকেশ্বর, বিহারের গুপ্তধাম গুহা, গুজরাটের সৌরাষ্ট্র উপদ্বীপ। এছাড়া আরেকটা জায়গায় আমি গেছি, সেটা হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন নামে, যেখানে মাউসমাই গুহা, মহারাষ্ট্রের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের গুহা, ছত্তিশগড়ের বাস্তার জেলার কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান, ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়, এক সেকেন্ড, পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তী পাহাড়, রাজস্থানের উদয়পুরের নিকট সরিষা গুহা, মধ্য আন্দামানের বারাটাং দ্বীপে। কিছু করতে হবে না। এবারে কার্স্ট ভূমিরূপের আদর্শ অবস্থা। কার্স্ট ভূমিরূপের পূর্ণ বিকাশের জন্য কতগুলি শর্তের প্রয়োজন হয়। কি কি না? অঞ্চলের বিশালতা। বিশাল আয়তনের অঞ্চল জুড়ে চুনাপাথর গঠিত অঞ্চলে এই ভূমিরূপ সুস্পষ্টভাবে গড়ে ওঠে। কার্স্ট অঞ্চলটি সুবিশাল হলে দ্রবণের কাজ পরিপূর্ণতা পায় ও সকল ভূমিরূপের উদ্ভব ঘটে। তারপরে আর কি দরকার? দ্রাব্য শিলার উপস্থিতি। ভূপৃষ্ঠের উপর বা সামান্য নিচে কার্বনের সমৃদ্ধ বিশুদ্ধ চুনাপাথর, এছাড়া চক, ডলোমাইট, জিপসাম প্রভৃতি সহজ দ্রাব্য শিলা থাকা জরুরি। তাহলে অঞ্চলটা চুনাপাথর দ্বারা গঠিত একটা বিশাল অঞ্চল হতে হবে। দিদি ওইটা দিয়ে চলে আসছে, দিয়ে চলে আসছো। হ্যাঁ, দ্রাব্য শিলার উপস্থিতি মানে এই ভূপৃষ্ঠের উপর বা সামান্য নিচে কার্বনের সমৃদ্ধ বিশুদ্ধ চুনাপাথর থাকতে হবে, বা চক, ডলোমাইট, জিপসাম ইত্যাদি থাকা জরুরি। পুরু চুনাপাথর স্তরের উপস্থিতি। সুস্পষ্ট কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য পুরু চুনাপাথর স্তরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুনাপাথরের স্তরটি যত বেশি পুরু হয়, জলের অনুস্রাবণ তত বেশি হয় এবং কার্স্ট ভূমিরূপের বিকাশ পরিপূর্ণ হয়। উদাহরণ কি না? যুগোস্লাভিয়ার কার্স্ট অঞ্চল 4000 মিটার পুরু। আর কি দরকার? পর্যাপ্ত বৃষ্টিপাত। বৃষ্টি যদি না হয়, যতই বিশাল অঞ্চল জুড়ে চুনাপাথর থাকুক, দ্রাব্যশিলার উপস্থিতি থাকুক, পুরো চুনাপাথরের উপস্থিতি থাকুক, কিন্তু সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হতে হবে। কারণ আমরা জানি চুনাপাথরের সঙ্গে বৃষ্টির জলের ক্রিয়ায় তৈরি হয়। বৃষ্টির জলের মধ্যে কি থাকে? যদি বৃষ্টির জলটা যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসছে, জল অর্থাৎ H2O সে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিড মিশ্রিত জল তৈরি করছে, যেটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। এই শব্দ করো না। তো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন। বৃষ্টিপাত বেশি হলে জল সহজে নিম্নগামী হয়ে দ্রবণ ক্ষয় দ্রুত করতে পারে। পাশাপাশি ভৌম জলের ভাণ্ডার সমৃদ্ধ হয়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন সাধারণত 30 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কার্স্ট ভূমিরূপ সুস্পষ্টভাবে গড়ে ওঠে না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য 30 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়া একান্ত প্রয়োজন। নদী উপত্যকার উপস্থিতি। অঞ্চলটিতে নদী উপত্যকার প্রাধান্য যদি থাকে, তাহলে নদী ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সহজেই গড়ে ওঠে। ভৌম জলের প্রবাহমানতা। কার্স্ট ভূমিরূপের বিকাশের জন্য ভৌম জলের প্রবাহমানতা থাকা প্রয়োজন।
সমুদ্রপৃষ্ঠ থেকে পর্যাপ্ত উচ্চতা, সাধারণত চুনাপাথর গঠিত অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থান করলে ভৌমজল একটি স্থানীয় ক্ষয়সীমা সৃষ্টি করে দ্রবণ ক্ষয়কে দ্রুততর করে, ফলে কার্স্ট ভূমিরূপ সুস্পষ্টভাবে গড়ে ওঠার সম্ভাবনা থাকে। দুর্বল শিলাস্তর, চুনাপাথর স্তরটি ফাটলযুক্ত হওয়া প্রয়োজন। এই যে শিলাস্তর, সে যত ফাটল, জোড় ইত্যাদি থাকবে তত জল সহজে প্রবেশ করবে এবং দ্রবণে অংশগ্রহণ করবে। দ্রাব্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের উপস্থিতি, দ্রাব্য শিলাস্তরের ঠিক নিচেই যেন অদ্রাব্য বা অপ্রবেশ্য শিলা থাকে, তাহলে এই দ্রাব্য শিলার উপর বৃষ্টির জল বলো বা প্রবাহিত হয়ে যাওয়া জল বলো, তার কাজটা বেশি লক্ষ্য করা যাবে। তবে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন চুনাপাথর স্তরটি সব জায়গা সমানভাবে প্রবেশ্য হলে কার্স্ট ভূমিরূপ গঠিত হয় না। সেই কারণে ইংল্যান্ড ও ফ্রান্সের খড়িমাটি গঠিত অঞ্চলে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়নি। আচ্ছা, এখানে তাহলে কী কী যেগুলো কার্স্ট ভূমিরূপের জন্য আদর্শ অবস্থা, সেটা হচ্ছে অঞ্চলটার বিশালতা, দ্রাব্যশিলার উপস্থিতি, পুরু চুনাপাথর স্তরের উপস্থিতি, পর্যাপ্ত বৃষ্টিপাত, নদী উপত্যকার উপস্থিতি, ভৌমজলের প্রবাহমানতা, সমুদ্রপৃষ্ঠ থেকে পর্যাপ্ত উচ্চতা, দুর্বল শিলাস্তর, দ্রাব্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের উপস্থিতি ইত্যাদি দরকার। এরপর একটা কারণ নির্দেশ করো কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্স্ট অঞ্চল প্রায়ই অনুর্বর হয় কেন? কারণ নির্দেশ করো। কার্স্ট অঞ্চল প্রধানত অনুর্বর হয়, এর যে কারণগুলো সেগুলো কি না, আমরা কার্স্ট অঞ্চলের গঠনটাই জানি কি, সেখানে চুনাপাথর দ্বারা। এই চুনাপাথর গঠিত অঞ্চল কখনোই কোনো কৃষিকাজের পক্ষে উপযোগী নয়। এর মধ্যে প্রচুর চ্যুতীয় দারণের উপস্থিতি দেখা যায়। চুনাপাথর স্তর ঘন পুরু হওয়া সত্ত্বেও অসংখ্য চ্যুতি দারণ থাকায়, এর মধ্য দিয়ে ভূপৃষ্ঠের জল সহজেই ভূ অভ্যন্তরে চলে যায়, ফলে ভূপৃষ্ঠ শুষ্ক হয়ে পড়ে ও অনুর্বর হয়। উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টিমৌলের অভাব, এই অঞ্চলের মৃত্তিকা ক্ষারকীয় রেঞ্জিনা প্রকৃতির, এছাড়া অদ্রাব্য লৌহযৌগ মাটির উপরে সঞ্চিত হয়ে অম্লধর্মী লাল কাদামাটির সৃষ্টি করে, তাই এই অঞ্চলে মৃত্তিকায় উদ্ভিদের প্রয়োজনীয় সকল প্রকার খাদ্যমৌল উপস্থিত থাকে না, ফলে এই অঞ্চলের মাটি অনুর্বর হয়। গর্তের উপস্থিতি, কার্স্ট অঞ্চলে চুনাপাথর দ্রবীভূত হয়ে ভূপৃষ্ঠে সোয়ালো হোল, ডোলাইন, উভালা, পলজি প্রভৃতি ছোট বড় নানা আকৃতির গর্ত সৃষ্টি হয়, ফলে ভূপৃষ্ঠ অনুর্বর। এরপরে যেটা আমাদের যদি আমাদের লং কোশ্চেন থাকতো তাহলে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতো, কার্স্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ। তবুও বলবো ভূমিরূপগুলো প্রত্যেকটা না জানলে এই ভূমিরূপগুলোর নাম থেকেই কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে। জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত জল এটা চুনাপাথরের উপর বিক্রিয়া করে কি তৈরি করবে না, চুনাপাথর যেটা ক্যালসিয়াম কার্বনেট সেটাকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করবে। চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজলের কাজের ফলে প্রধানত দু ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, একটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, একটা সঞ্চয়জাত ভূমিরূপ। এবার প্রত্যেকটা ভূমিরূপকে আমরা আলোচনা করব। কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপগুলিকে অবস্থান ও প্রকৃতি অনুসারে 4 ভাগে ভাগ করা যায়। কি কি না, প্রথমত ভূপৃষ্ঠের উপরে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ, 2 নম্বরে অবনত ভূমিরূপ, 3 নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ। তাহলে একটা ভূপৃষ্ঠের উপরে আরেকটা অবনত নদী নিচু হচ্ছে, আরেকটা নদী দ্বারা সৃষ্ট, আরেকটা মাটির তলায় বা ভূগর্ভে। ভূপৃষ্ঠের উপরের সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ। এই ক্ষয়জাত ভূমিরূপগুলো তোমরা সংজ্ঞাগুলো একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটুখানি বোঝানোর জন্য বলি। কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল অর্থাৎ H2O জল যেটা, সেটা কার্বন ডাইঅক্সাইড CO2 এর সঙ্গে বিক্রিয়া করে H2CO3 তৈরি করে। সেটা যখন চুনাপাথরের উপর দিয়ে প্রবাহিত হয় তখন দ্রবীভূত হলে অপসারিত হয়, কিন্তু ভূপৃষ্ঠে অদ্রাব্য লৌহযৌগ সঞ্চিত হয়ে লাল কর্দমযুক্ত যে মৃত্তিকার সৃষ্টি করে তাকে টেরারোজা বলে। তাহলে টেরারোজা তৈরি হতে গেলে সেখানে লৌহ যৌগ সমন্বিত মৃত্তিকা হতে হবে। অর্থাৎ টেরারোজা হলো চুনাপাথরের অদ্রাব্য উপাদান দিয়ে গঠিত লাল রঙের এঁটেল প্রকৃতির অবশিষ্ট মৃত্তিকা। ভূমির ঢাল কম হলে টেরারোজার সঞ্চয় বেশি হয়। টেরা শব্দের অর্থ মৃত্তিকা, রোজা শব্দের অর্থ হলো লাল। উদাহরণ, ব্রাজিল উচ্চভূমিতে টেরারোজা মৃত্তিকা দেখা যায়। দ্রবণ খাত সলিউশন পিট, চুনাপাথর গঠিত খাড়া ঢালযুক্ত অঞ্চলে দ্রবণের ফলে অনেক অগভীর গর্ত ও খাঁজের সৃষ্টি হয়।
এই অগভীর গর্তগুলোকে দ্রবণ খাত বা সলিউশন পিট বলে। এদের বর্ষণ গর্ত বা রেন পিটও বলে। উল্লেখযোগ্য দ্রবণ খাতগুলি হলো ল্যাপি, যেটা বহুবচনের ল্যাপিস বা কারেন, এছাড়া ক্লিন্ট ও গ্রাইক। আমরা যদি ছবি দেখি ল্যাপি বা ল্যাপিস, এটা হচ্ছে ল্যাপি বা ল্যাপিসের ছবি। এখানে সঙ্গে কারেন্টটাও দেখানো আছে। খাড়া ঢালু চুনাপাথর স্তরে দ্রবণ ক্রিয়ায় অনেক সময় দীর্ঘায়িত খাঁজের সৃষ্টি হয়। এর ফলে দ্রবণ খাত সমান্তরাল একাধিক খাঁজে বিভক্ত হয়। এখানে দেখতে পাচ্ছি যে একাধিক খাঁজের সৃষ্টি হয়েছে। এইসব খাঁজগুলির শীর্ষদেশ অত্যন্ত তীক্ষ্ণ ও তাদের মধ্যবর্তী অংশে উঁচু ভূমির সৃষ্টি হয়। এরূপ খাঁজযুক্ত দ্রবণ খাত বিশিষ্ট ভূমিরূপগুলিকে ফরাসি ভাষায় ল্যাপিয়ে বলে এবং জার্মান ভাষায় একে বলে কারেন। তাহলে ল্যাপিয়ে যেটা সেটাই ল্যাপিস, বহু বচন। ল্যাপিয়েটাই অনেকগুলো ল্যাপিয়ে হলে ল্যাপিস, জার্মান ভাষায় তাকেই কারেন বলে। ফলে দেখো এমসিকিউতে তখনই তোমরা সলভ করতে পারবে যখন জিনিসটা তোমরা জানবে, না হলে কিন্তু খুব মুশকিল আছে। আবারও বলছি, এখানে এমন নয় যে পুরো সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, কিন্তু এই যে খাঁজযুক্ত ভূমিরূপ হয়েছে, এরকম একাধিক খাঁজযুক্ত ভূমিরূপ, তাকে ফরাসি ভাষায় বলে ল্যাপিয়ে। এই ল্যাপিয়েকেই বহুবচনে বলে ল্যাপিস। এরই নাম জার্মান ভাষায় কারেন, চিত্র কারেন বা ল্যাপিস। ভূতাত্ত্বিকগণ মনে করেন যে কারেন বা ল্যাপিসকে আকৃতির ভিত্তিতে এটা আবার বিভিন্ন রকমের হয়, যেমন রিলেন কারেন, রিনেন কারেন, ট্রিট কারেন, রুন্ড কারেন, ডেকেন কারেন, ক্লুপ্ট কারেন। রিলেন কারেন কোনটা? বানানো দেখো, RELLEN, রিলেন কারেন। অত্যন্ত ক্ষুদ্র ও ঘন সন্নিবিষ্ট কারেন্টগুলিকে রিলেন কারেন্ট বলে। রিনেন কারেন্ট কোনটা? রিলেন কারেন্টের চেয়ে বড় খাঁজগুলিকে রিনেন কারেন্ট বলে। এগুলির গড় গভীরতা 50 সেমি ও দৈর্ঘ্য 10 মিটার। অনেকগুলি রিলেন কারেন্ট মিলে রিনেন কারেন্টের সৃষ্টি হয়। তাহলে প্রথমে যেটা রিলেন কারেন্ট বললাম, অত্যন্ত ক্ষুদ্র ঘন সন্নিবিষ্ট কারেন্ট, সেগুলোই অনেকগুলো হলে তাকে বলছে রিনেন কারেন্ট। ট্রিট কারেন্ট কোনটা? অতি ক্ষুদ্র সমতল তলদেশ বিশিষ্ট গর্তগুলিকে ট্রিট কারেন্ট বলে। রুন্ড কারেন্ট কোনটা? মাটির স্তরের নিচে গোলাকৃতি শিলাখণ্ড দিয়ে তৈরি কারেন্টকে রুন্ড কারেন্ট বলে। ডেকেন কারেন্ট কোনটা? উদ্ভিদের শিকড় বা মূল অংশের বিয়োজন ও দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট খাঁজগুলিকে বলে ডেকেন কারেন্ট। ক্লুপ্ট কারেন্ট, বানানগুলো অবশ্যই সঙ্গে দেখে নেবে। দারণযুক্ত শিলায় দ্রবণের ফলে সৃষ্ট বড় বড় লম্বা খাতগুলিকে বলে ক্লুপ্ট কারেন্ট। এর পরের ভূমিরূপ চলে যাব গ্রাইক ও ক্লিন্স। দেখো, এটা হচ্ছে গ্রাইক ও ক্লিন্সের ছবি। গ্রাইক কোনটা? ফাটলের অংশটা। ক্লিন্স কোনটা? উপরের অংশটা। দ্রবণ কার্যের ফলে চুনাপাথরের দারণ বা সন্ধিস্থল বরাবর গভীর ও দীর্ঘ গর্ত ছিল, তাকে বলে গ্রাইক। গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল পৃষ্ঠবিশিষ্ট আয়তাকার উঁচু শিলাখণ্ডকে ক্লিন্স বলে। বড় আকারের গ্রাইককে বলে বোগাজ। এই যে এখানে এত এত টার্ম পাচ্ছি, টার্মগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। মধ্যপ্রদেশের নন্দিনী খনি অঞ্চলে গ্রাইক ও ক্লিন্স দেখা যায়। ছবিটা দেখে রাখবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এবারে এখানে একটা আছে গ্রাইক্স ও ক্লিন্সের পার্থক্য। আমি আর বলছি না, কারণ গ্রাইক্সের সংজ্ঞা আমরা ওখানে পেয়েছি, ক্লিন্সের সংজ্ঞাও পেয়েছি। এখানে প্রথমে সংজ্ঞা দেয়া আছে। উৎপত্তি: কার্স্ট অঞ্চলে উচ্চভূমিতে ফাটল বরাবর জল প্রবেশ করলে দ্রবণ ও ক্ষয় প্রক্রিয়ায় গঠিত হয়। আর কারেন্ট কিভাবে সৃষ্টি হয়, ক্লিন্স কিভাবে সৃষ্টি হয়? গ্রাইকগুলো কম ক্ষয়ীভূত হয়ে উচ্চভূমিরূপে অবস্থান করলে। আকৃতি কেমন? এগুলো দীর্ঘ পরিখার মতো এবং আকৃতি বৃহৎ হলে যখন এগুলোর আকৃতি বৃহৎ হয় তখন তা বৌগাজ করিডর নামে পরিচিত। আর সুনির্দিষ্ট টেবিল আকৃতি এবং খাড়া তল বিশিষ্ট, কিন্তু উপরিভাগে সমতল হয়। উদ্ভিদের উপস্থিতি: গ্রাইক্সের মধ্যে মৃত্তিকা সঞ্চয় ঘটে, ফলে কালক্রমে ঘাস ও ছোট ছোট উদ্ভিদ জন্মায়। যে ক্লিন্সের মধ্যে কোনো মৃত্তিকার সঞ্চয় দেখা যায় না বা উদ্ভিদ সৃষ্টি হয় না। এরপরে অবনমিত ভূমিরূপের মধ্যে আছে সোয়ালো হোল। খুবই গুরুত্বপূর্ণ সোয়ালো হোল। চুনাপাথরের দ্রবণ কার্যের ফলে গর্তের মতো ভূমিরূপ, সেটাই হচ্ছে সোয়ালো হোল। এই সোয়ালো হোল, সিঙ্ক হোল, ডোলাইন, উভালা, পল্লী সবগুলোই কিন্তু গর্ত, এবং এর মধ্যে 15টা হচ্ছে যখন সুড়ঙ্গের আকারে বিস্তৃত থাকবে।
সোয়ালো হোল কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, এর মধ্য দিয়ে জল সহজেই অভ্যন্তরে প্রবেশ করে। এই ধরনের উন্মুক্ত গহ্বর মুখকে সোয়ালো হোল বলে। সিঙ্কহোল কি? কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যে ফাঁদল আকৃতির অবনমিত ভূভাগ সৃষ্টি হয় তাকে সিঙ্কহোল বলে। একাধিক সিঙ্কহোল প্রসারিত হয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগিক সিঙ্কহোল গঠন করে। দেখো, এইগুলো হচ্ছে গুহা ভেতরের দিকে চলে গেছে, এটা ভূপৃষ্ঠের উপরিভাগ। এই যে গর্তের অবনমিত অংশ সৃষ্টি হয়েছে এগুলো সিঙ্কহোল বা ওগুলোই সোয়ালো হোল, এবং সুড়ঙ্গগুলো পুনর। সোয়ালো হোল থেকে ভূ অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ পথটিকে পুনর বলে। ডোলাইন, একাধিক শৃঙ্খল পরস্পর জুড়ে যখন অপেক্ষাকৃত বড় আকৃতির গর্ত বা অবনমিত ভূভাগ সৃষ্টি হয় তাকে বলে ডোলাইন। অন্ধ্রপ্রদেশের বোরাগুহালু স্টেশনের বিপরীত পাশে, যেটা এক্ষুনি বলছিলাম, বোরাগুহালুতে একটা বৃহৎ গর্ত এরকম আদর্শ ডোলাইনের উদাহরণ। যেটা বোরা কেভ সেটা একটা ডোলাইনের উদাহরণ, এটা ডোলাইন। দেখো, দ্রবণ প্যান হলো ডোলাইনের পরিবর্তিত রূপ। ডোলাইনের তুলনায় অগভীর কিন্তু অধিক বিস্তৃত। তাহলে দ্রবণ প্যান যে আরও গভীর হতে হবে এরকম নয়, কিন্তু অনেকটা জায়গা জুড়ে। এর ছবিটাতে দেখতে পাচ্ছ যে এটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে লস্ট নদী উপত্যকায় প্রায় 3 হেক্টর আয়তন বিশিষ্ট সলিউশন প্যান দেখা যায়। সলিউশন প্যান বা দ্রবণ প্যান। কার্স্ট হ্রদ, চারিদিক থেকে ধুয়ে আনা অতি সূক্ষ্ম কর্দমকণা ডোলাইনে সঞ্চিত হয়ে ডোলাইনের তলদেশের ছিদ্রগুলিকে বন্ধ করে দেয়। ফলে ডোলাইনে জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কার্স্ট হ্রদ বলে। উভালা ও পলজি, একাধিক শৃঙ্খল বা ডোলাইন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে বৃহৎ আকৃতির গর্ত সৃষ্টি করে। তাহলে দেখো, যে শৃঙ্খল বা সোয়ালো হোলের কথা বলছিলাম সেগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গর্তটা বৃহৎ আকৃতির হচ্ছে। এখানে তো চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ ক্রিয়া এবং ভূপৃষ্ঠের উপর গর্তের সৃষ্টি হচ্ছে। সেগুলো আরও বড় হলে উভালা, উভালা থেকে আরও যখন বড় হচ্ছে তখন তার নাম হচ্ছে পলজি। পলজি বানানটা একটুখানি দেখে নেবে। পলজির তলদেশ সমতল প্রকৃতির, এগুলি খাড়া ঢাল দ্বারা আবদ্ধ। এই যে প্রথমেই আমরা পড়েছিলাম ভূপৃষ্ঠের উপরে গঠিত ভূমিরূপ, অবনত ভূমিরূপ, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তারপরে ছিল ভূ অভ্যন্তরে গঠিত ভূমিরূপ, এবারে নদী দ্বারা গঠিত ভূমিরূপ। কার্স্ট অঞ্চল একটা মজার জিনিস। একটা নদী প্রবাহিত হচ্ছে দীর্ঘদিন ধরে, প্রবাহিত হতে হতে সে তলার দিকে ক্ষয় করতে করতে এমন হয়েছে, তার তলদেশে ক্ষয় করতে করতে সে চুনাপাথরের স্তর পেয়েছে। এবার চুনাপাথর তো জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, নদী এবার সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। তাহলে এই যে জলটা এতদূর পর্যন্ত আসছিল যেখানটা, সেখানটায় এসে সে অন্ধের মতো ঢুকে গেল, আর বাকি অংশটা তাহলে জল শুকনো হয়ে যাবে। তাহলে যেখানে নদীটা হারিয়ে গেল সেখান থেকে বাকি অংশটা শুষ্ক, তাই ওই অংশটা শুষ্ক উপত্যকা, আর প্রথমের অংশটা হচ্ছে অন্ধ উপত্যকা। কার্স্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো শৃঙ্খলে প্রবেশ করে তখন নদী উপত্যকার বিস্তার শৃঙ্খল পর্যন্ত হয়, অর্থাৎ উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত জল থাকে। এরপর নদীর জল যেহেতু শৃঙ্খল দিয়ে ভেতরে প্রবেশ করে তাই নদী উপত্যকা হঠাৎ করে শেষ হয়ে যায়। উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত নদীর জলপূর্ণ অংশটিকে বলা হয় অন্ধ উপত্যকা। কার্স্ট অঞ্চলে অসংখ্য শৃঙ্খল থাকায় নদী প্রবাহিত হওয়ার সময় মাঝে মাঝে নদীর জলপ্রবাহ ভূগর্ভে অন্তর্হিত হয়ে যায়। ফলে শৃঙ্খল থেকে পরবর্তী উপত্যকা অংশটি সম্পূর্ণরূপে জলশূন্য হয়ে পড়ে। শৃঙ্খল থেকে উপত্যকার বাকি অংশটিতে জল না থাকায় একে শুষ্ক উপত্যকা বলে। অর্থাৎ নদী উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত অংশ অন্ধ উপত্যকা, এবং শৃঙ্খল থেকে যে বাকি অংশটা, অর্থাৎ যেখানটায় জল বয়ে যাচ্ছিল সেখানটায় আর বর্তমানে জল নেই, সেই অংশটা হলো শুষ্ক উপত্যকা। স্বাভাবিক শুকনো হয়ে গেছে বলে সেই অংশটা শুষ্ক উপত্যকা। ছবিটা দেখো, এইখানে নদীটা হারিয়ে গেছে, ভূগর্ভে ঢুকে গেছে, দিয়ে এদিকে বেরোচ্ছে। তাহলে এই অংশটা তো শুকনো, এই অংশটার নাম শুষ্ক উপত্যকা, আর এই অংশটা এসে অন্ধের মতো ঢুকে গেল, তাই এই অংশটুকুর নাম হচ্ছে অন্ধ উপত্যকা। কার্স্ট উপত্যকা, চুনাপাথরের স্তরের উপর দিয়ে নদী প্রবাহিত হলে দ্রবণ কার্যের ফলে নদী ভূপৃষ্ঠকে ক্ষয় করে খাড়া ঢালযুক্ত ভি আকৃতির উপত্যকা গঠন করে, একে কার্স্ট উপত্যকা বলে। প্রাকৃতিক সুড়ঙ্গ ও প্রাকৃতিক সেতু, চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী শৃঙ্খলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। এটা বানানটা ভুল আছে, ভূগর্ভে প্রবেশ করে। ফলে দেখি ট্রাই করে কারেকশন এখানে করা যায় কিনা।
ভূগর্ভে এসেছে কিন্তু হ্রস্ব হয়ে গেছে, ঠিক আছে, আমি পরে কারেকশন করে দেবো, কিন্তু এখানে এটা উড়ে গেল, অন্তঃস্থ ফুটকে আসছে না। আচ্ছা যাই হোক, এখানে কারেকশন করবো না, আমি পরে কারেকশন করে নেবো। শৃঙ্খলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, ফলে দ্রবণ ক্ষয়ের মাধ্যমে ভূগর্ভে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এই সুড়ঙ্গকে প্রাকৃতিক সুড়ঙ্গ বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে 30 মিটার দীর্ঘ, 40 থেকে 42 মিটার চওড়া ও 25 মিটার উচ্চতা বিশিষ্ট প্রাকৃতিক সুড়ঙ্গ দেখা যায়। অনেক সময় এই প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদ দ্রবণ কার্যের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হতে থাকলে বা ধসে গেলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে। এভাবে কমতে কমতে ছাদটি এতই সংকীর্ণ হয় যে তাকে সেতুর মতো দেখায়। তাহলে মাঝখানটায় শুধু জাস্ট সেতুর মতো রয়েছে, বাকি গর্তটা এতটাই মানে গর্তের উচ্চতাটা এতই উপর দিকে বেড়েছে শুধু যেন ছাদটা সুড়ঙ্গের মতো আছে। একে সেতুর মতো বা ব্রিজের মতো দেখায়, একেই বলে প্রাকৃতিক সেতু। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ন্যাচারাল ব্রিজটি পৃথিবীর বিখ্যাত কার্স্ট সেতুর উদাহরণ। কার্স্ট জানালা, এটা বোরা গুহাতেও দেখতে পেলাম, মালয়েশিয়ার বাটু কেভে গিয়েও দেখতে পেলাম। একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের ছাদের অংশবিশেষ ভেঙে পড়লে ভূপৃষ্ঠের বিশাল গর্তের সৃষ্টি হয়। এটিকে গুহার ভেতর থেকে দেখলে উপরের দিকে জানালার মতো লাগে। একে কার্স্ট জানালা বা কার্স্ট বাতায়ন বলে। ভূগর্ভে গঠিত, এরপরে ডিয়ের দাগে আসছি, ভূগর্ভে কী কী কার্স্ট ভূমিরূপ গঠিত হয়। প্রথমেই গুহা বা কেভ। ভূ অভ্যন্তরে অল্প বা সামান্য গভীরতায় সৃষ্ট ছোট আকারের স্বাভাবিক শূন্যস্থানকে গুহা বলে। উদাহরণ ভারতের মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা, মেঘালয়ের চেরাপুঞ্জি চুনাপাথর গুহা। বিশ্বের দীর্ঘতম দ্রবণ গুহাটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশের ম্যামথ গুহা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হয়তো ডান্দিক বান্দিক মেলানোতে ম্যামথটা দিয়ে দিতে পারে। তো জানা না থাকলে যে ম্যামথটা অ্যাকচুয়ালি কি, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বে। আচ্ছা, এই যার দৈর্ঘ্য 560 কিমি, ভাবা যায় এখান থেকে কলকাতার দৈর্ঘ্য 130 কিমি। আমি মেদিনীপুরে বসে কথা বলছি। 560 কিমি এইরকম গুহা, চুনাপাথরের গুহা। গহ্বর, গুহা এবং গহ্বর উভয়েরই গঠন বৈশিষ্ট্য একই প্রকারের, শুধুমাত্র গুহা আকারে অনেক বড় হলে তাকে ভূগহ্বর বলে। এরপরে আমরা ক্ষয়জাত ভূমিরূপ শেষ করলাম, সঞ্চয়জাত ভূমিরূপ। কেভ ট্যাভার্টিং, চুনাপাথরের গুহার মধ্যে গড়ে ওঠা যাবতীয় ভূমিরূপকে একত্রে ড্রিফটস্টোন বলে। আবার অনেকে এসব ভূমিরূপকে একত্রে কেভ ট্যাভার্টিনও বলে থাকেন। স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, আমি সবগুলো একসাথে বলে দিচ্ছি। দেখো এইখানে এটা যে কোনো চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে যেখানেই যাবে সেখানেই দেখতে পাবে। আমার তো খুব ভাল লাগে, আমার চ্যানেলেও তোমরা দেখতে পাবে। বাটু কেভ দেওয়া আছে, তারপর থাইল্যান্ডের ওটা হচ্ছে রেলে বে যে আইল্যান্ড, সেই আইল্যান্ডেও আমরা এরকম স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট দেখেছি। আমার চ্যানেলেই ভিডিও আছে, দেখবে। রেলে বে বলে একটা ভিডিও আছে, থাইল্যান্ড। চুনাপাথরের গুহা, এখানে দ্রবণ কার্যের ফলে টুপ টুপ করে জল উপর থেকে পড়ছে। পড়তে পড়তে একসময় জলটা বাষ্পীভূত হয়ে গেলে চুনাপাথরটা লেগে রয়ে যায়। এই করতে করতে একটা কিছু অংশ যেন মনে হয় ঝুলছে, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, দিয়ে এরকম একটা ঝুলন্ত অংশ দেখা যায়। আবার নিচে যে পড়ে গেল, টুপ টুপ করে পড়তে পড়তে এখানে চুনাপাথরটা জমে জমে পরে শুকনো হয়ে যাচ্ছে, জমে জমে এটা দীর্ঘ হতে থাকে উপরের দিকে। যেটা মাটি থেকে উঠছে তার নাম স্ট্যালাকমাইট, আর উপর থেকে যেটা তার উল্টো হবে স্ট্যালাকটাইট। আর দুটো যখন জুড়ে যায় তখন স্তম্ভ। এখানে তোমরা সবগুলোর সংজ্ঞা পেয়ে যাবে। কেভ ট্যাভার্টিন, চুনাপাথরের গুহার মধ্যে গড়ে ওঠে যাবতীয় ভূমিরূপকে ড্রিফটস্টোন বলে, আবার এগুলোকে কেভ ট্যাভার্টিনও বলে। স্ট্যালাকটাইট কি? কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের সংস্পর্শে চুনাপাথর গলে গিয়ে চুনের জলীয় দ্রবণে পরিণত হয়। এরপরে জলীয় দ্রবণ গুহার ছাদ থেকে অসংখ্য ফাটলের ভেতর দিয়ে চুঁয়ে চুঁয়ে ধীরে ধীরে ফোঁটার আকারে মেঝেতে পড়তে থাকে। অনেক সময় গুহার ছাদ থেকে পড়তে থাকা ক্যালসিয়াম কার্বনেটের অংশ ছাদেই শুকিয়ে গিয়ে ছাদের গায়ে জমাট বেঁধে লেগে থাকে। বারবার এভাবে ছাদে জমাট হতে হতে গুহার ছাদ থেকে চুনের স্তম্ভ নিচের দিকে দীর্ঘতর হয়। এগুলিকে স্ট্যালাকটাইট বলে। স্ট্যালাকমাইট কোনটা? মেঝেতে যেটা পরে বললাম। গুহার ছাদ থেকে ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ ফোঁটার আকারে গুহার মেঝেতে পতিত হয়। এরপর জল বাষ্পীভূত হয়ে গেলে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হতে থাকে। এভাবে বারে বারে সঞ্চিত হতে হতে গুহার মেঝে থেকে স্তম্ভের ন্যায় ঊর্ধ্বমুখী যে ভূমিরূপ তৈরি করে তাকে বলে স্ট্যালাকমাইট। আবার সেটা যখন দুটো একসাথে জুড়ে যায় তখন তার নাম হচ্ছে স্তম্ভ। বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যালাকটাইটের ঠিক নিচেই থাকে স্ট্যালাকমাইট। স্ট্যালাকটাইট নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে, স্ট্যালাকমাইট উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে। এক সময় দুই ভূমিরূপ যুক্ত হয়, একে স্তম্ভ বলা হয়। মেঘালয় মালভূমি চেরাপুঞ্জিতে স্তম্ভ দেখা যায়।
তোমরা বুড়া গুহাতেও এর স্তম্ভ দেখা যায় লিখলেও ঠিক আছে। ড্রেপ কি? একাধিক স্ট্যালাকটাইটের একত্রে পাশাপাশি সমাবেশকে ড্রেপ বা কার্টেন বলে। হেলিকটাইট গুহার ছাদে ঝুলন্ত স্তম্ভগুলি লম্বভাবে নিচে প্রসারিত না হয়ে পাশে এলোমেলোভাবে গঠিত হলে তাদের হেলিকটাইট বলে। গ্লোবিউলাইট ছোট ছোট গোলাকার আকৃতিযুক্ত হেলিকটাইটকে গ্লোবিউলাইট বলে। অ্যান্থোডাইট অনেক সময় গুহার ছাদে চুনাপাথরে জলীয় দ্রবণ জমে ফুলের পাপড়ির মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠন করলে তাকে অ্যান্থোডাইট বলে। হেলিগমাইট গুহার মেঝে থেকে বিভিন্ন দিকে হেলিকটাইট ধরনের সঞ্চয়কে হেলিগমাইট বলে। স্পেলিওথেম কার্স অঞ্চলে চুনাপাথরের গুহা বা ভূগহ্বরে চুনাপাথরে জলীয় দ্রবণের অবক্ষেপণ, এখানে অবক্ষেপণ বানানটা ভুল আছে, ওই জলপ্রবাহের ফলে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে স্পেলিওথেম বলে। কার্স্ট অঞ্চল প্রায় অনুর্বর হয় কেন? কারণ নির্দেশ করো। এটা তোমরা একটু দেখে নিবে। আমি আগেও বলে গেছি যে মাটি গঠনকারী উপাদানগুলো কৃষিকাজের উপযুক্ত নয় বা গাছপালা জন্মানোর উপযুক্ত নয়। চুনাপাথর, ডলোমাইট, জিপসাম, রক সল্ট এইসব দিয়ে তৈরি। মানে ভীষণ রকমের চ্যুতি, ফাটল, দারণ দেখা যায়, ফলে জল থাকতে পারে না, মাটিটা শুকনো হয়ে যায়। ক্ষয়কারী প্রক্রিয়া, বিশেষত অঙ্গারযোজন প্রক্রিয়া ভীষণভাবে ক্রিয়াশীল থাকে। বিভিন্ন গর্ত, এই যেগুলো পড়লাম, সিঙ্ক হোল, সোয়ালো হোল, ডোলাইন, উভালা ফলজে, তো এত গর্তের ফলে সেখানে মানে মাটির গঠন ঠিকঠাক হয় না, ফলে মাটি অনুর্বর হয়। উদ্ভিদের প্রয়োজনীয় কোনো পুষ্টিমূল্য থাকে না, পুষ্টিমূল্যের অভাব থাকে। এখানে আরেকটা কারণ দর্শানোর কথা বলেছি, কার্স্ট অঞ্চলে নদী উপত্যকা মাঝে মাঝে অদৃশ্য হয়ে পড়ে কেন? এটার কারণও দ্রবণ কার্যের ফলে যখন নদী হঠাৎ করে তার নিম্নক্ষয়ের মাধ্যমে কোনো চুনাপাথর স্তরকে পেয়ে যায়, তখন সেই চুনাপাথরকে ক্ষয় করে নিচে অন্তর্হিত হয়ে যায়, তাই মাঝে মাঝে অদৃশ্য হয়ে পড়ে। এরপরে মানব জীবনে কার্স্ট অঞ্চলের প্রভাব আছে। তোমাদের লং কোশ্চেন পড়বে না, তাও আমি এটা একটু লিখে রেখেছি, তোমাদের যদি মনে হয় রিডিং পড়বে আমি অনেকক্ষণ স্ক্রিনে রাখছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, দেখে নেবে। পানীয় জল এবং সেচের জলের সরবরাহে অসুবিধা আছে। পশুপালন হয় না, কারণ ঘাস সেভাবে জন্মায় না। উষ্ণ প্রস্রবণকে কেন্দ্র করে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে, যেমন পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, এটাও একটা মানব জীবনের প্রভাব। খনিজ সম্পদ যেমন খনিজ দ্রব্য, চুনাপাথর, ক্যালসাইট, জিপসাম, গ্যালেনা, ডলোমাইট এগুলো পাওয়া যায়। শিল্প, রাসায়নিক, সিমেন্ট, ইস্পাত, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে। পর্যটন শিল্প, এই স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট বা কার্স জানালা, শৃঙ্খল দেখানোর জন্য অনেক পর্যটক এসে হাজির হন। এই খনিজ সমৃদ্ধ প্রস্রবণগুলিকে কেন্দ্র করে স্বাস্থ্যনিবাস গড়ে ওঠে। তবে প্রতিকূল প্রভাবও বেশ কিছু রয়েছে। এই বললাম অনুর্বর জমির কথা, বন্ধুর প্রকৃতি, অনুন্নত পরিবহন ব্যবস্থা। রাস্তায় এত ছোটো বড়ো গর্ত থাকলে, ধস থাকলে রাস্তাঘাট ভালো তৈরি করা যাবে না। কৃষি শিল্প পরিবহনের সুযোগ না থাকায় জনঘনত্বও স্বল্প। তাহলে এখান থেকে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে কার্স্ট অঞ্চল অনুর্বর এবং কার্স্ট অঞ্চলে সেভাবে জনবসতি গড়ে ওঠে না। তাহলে ধরো ডান দিক বাঁ দিক মেলানোতে একটা হচ্ছে উর্বর পলি সমৃদ্ধ অঞ্চল, একটা কার্স্ট অঞ্চল, একটা মানে ডান দিকে এরকম কিছু এর সাথে ম্যাচ করবে অপশন দিয়ে দিলে তোমরা বুঝতেই পারছো কার্স্ট অঞ্চল কিন্তু মানব জীবনে বেশ কিছু প্রতিকূল প্রভাব রাখে। মানে বিশেষত কৃষি, পশুপালন ইত্যাদির ক্ষেত্রে, চাষবাস হয় না। হ্যাঁ, অনুকূল প্রভাব যেগুলো বললাম যে খনিজ সমৃদ্ধ হয় এগুলো ঠিকই, কিন্তু রাস্তা বা পরিবহন ব্যবস্থা উন্নত না করতে পারা যায় না, ফলে সেগুলো আনার খুব অসুবিধা হয়। তো এই হচ্ছে সমগ্র ভূমিরূপগুলো শেষ করলাম। এরপরে আমি এমসিকিউগুলো, বিভিন্ন যে প্যাটার্ন আছে সেই এমসিকিউগুলো নিয়ে আসবো।